আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। আগামী ডিসেম্বরে প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। একই সঙ্গে 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের উচ্চ পর্যায়ে এক বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 3টি নির্বাচনে দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের বাদ দিয়ে 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র, জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতি উপদেষ্টার পাশাপাশি নির্বাচন কমিশন সচিব, পুলিশ, বিজিবি ও র্যাবের মহাপরিচালক সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের নানা নির্দেশনা জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব। তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে নির্বাচন প্রস্তুতি, আর নির্বাচন ঘোষণা আসতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি কর্মকর্তাদের নির্বাচনকালীন পদায়ন। তবে গত 3 মেয়াদে শেখ হাসিনার নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এমন কাউকে নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি। গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন, সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো, তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। প্রেস সচিব বলেন, নির্বাচন বানচালে অনলাইন অফলাইনে তৎপরতা চালাতে পারে স্বৈরাচারের দোসরেরা, তবে তাদের প্রতিহত করতে সচেষ্ট সরকার। আর নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য। 92,500 মতো ডিপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। গণমাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের রোডম্যাপ ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরে দলের সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে ঢাকায় দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন করলে কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। রংপুর প্রতিনিধি এ কে মইনুল হকের সাথে নিয়ে রিপোর্ট করছেন নূর হোসেন। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে রংপুর বিভাগের 8 জেলা ও মহানগর শাখা নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভা শেষে ব্রিফিংয়ে রংপুর অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকারের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেশিত করার জন্য। ফলে ঐকমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে। এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের বিল প্রকাশের পরই সনদে এনসিপি স্বাক্ষর করবে বলে জানান নাহিদ ইসলাম। সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলেও জানান তিনি। যে আমরা চাই দ্রুতই এই জুলাই সনদের বিষয়ে জনগণের কাছে নিশ্চয়তা তৈরি হোক এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলেই, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে এই আদেশটি জারি করবেন। মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ
এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। এদিকে রাজধানীতে সনদ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের মতো বিভক্তি চায় না এনসিপি। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড, তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম, কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটি। দলীয় অবস্থান প্রত্যাহার করে দেশের স্বার্থে ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ প্রণয়নে যতটুকু রাজনৈতিক ঐক্য হয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জানান, বিশেষ কোনো দলের পক্ষে নয় বরং দেশের মানুষের স্বার্থেই জুলাই সনদ রচনা করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইউথ পলিসি ডায়ালগ অন দি জুলাই চার্টার শীর্ষক এই সেমিনারে আরও অংশ নেন ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর প্রতিনিধি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় অংশ নেওয়া তরুণ প্রজন্মের নানা প্রশ্নের উত্তর দেন বদিউল আলম মজুমদার। তরুণদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। তবে সেমিনারের শেষ দিকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আইনুল ইসলামকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ডাকসুর জিএসএস এম ফরহাদ সহ অন্যান্য ছাত্র সংসদ প্রতিনিধিরা সেমিনার বর্জন করেন। তোমরা যদিও প্রায় সবাই একই ঘটনা, প্রায় সবাই, কিন্তু তোমরা একমত হতে পারবে না। It's like pulling the teeth. So we have tried our best. এবং আমাদের কোনো বেস্ট ইন্টারেস্ট নাই। Ainul Islam, who are the teacher of University of Dhaka, and we have the several documents who was the collaborator of fascist army and who support the various steps which were done by Auli. He is present here. That's why we have to walk out from this session. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে বাস্তবতা নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি হলে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে না। বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে পারে তা নিশ্চিত করতে হবে। আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে। আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ও চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গার সমস্যার সমাধান চায় না কিছু দেশ ও সংস্থা। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফর্মার অ্যাম্বাসেডার্স AOFA আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত 24 অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্র মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বাংলাদেশের প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক তৃতীয় কোনো দেশ ঠিক করে দিবে না। তিনি অভিযোগ করেন, কোনো পরাশক্তি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 190 countries in the world, but in the face of great challenges, unseen, every decision made by Bangladesh are completely without dictation of any foreign elements. So that is my understanding. So China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. We support
Bangladesh. অন্তর্বর্তী সরকারি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা কাঠামোর মৌলিক পরিবর্তন না করলে শিক্ষা কমিশন করে সুফল মিলবে না। বলেন, প্রতিনিয়ত বিভিন্ন আন্দোলন করায় রাষ্ট্রকার্য ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দুপুরে রাজধানী একটি হোটেলে পিপিআরসি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের মধ্যে অস্থিরতা কাজ করছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তরুণরা কিছু করতে চায় কিন্তু কিভাবে করবে তা বুঝতে পারছে না। দেশে স্বৈরাচার যাতে আর তৈরি না হতে পারে সেই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান পরিকল্পনা উপদেষ্টা। দুর্বল স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল ছিল, তাই ধীরে ধীরে উন্নত করার কথাও জানান তিনি। আমি যে অল্প কয়েকদিনের জন্য যে সরকারে আছি, এক ধরনের মানসিক অস্থিরতা। তরুণরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা একটা কিছু করতে চায়, দেশের জন্য করতে চায়, কিন্তু ঠিক কীভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। প্রতিদিন সকালে উঠেই ভাবে আমি কি করব, আজকে কোন দাবিটা করব, কি করতে হবে আমার। এখানে আমাদের যারা প্রবীণ আর একটু বড় আছে তাদের থেকে, তাদের বোধহয় একটা সাহায্য দরকার ওদের দিক নির্দেশনার জন্য। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার সময় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে রাস্তা ছেড়ে দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলছেন, আগামীকালের মধ্যে সরকার দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এদিকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শুরু থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে রাস্তায় অবস্থান করতে হচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক এবং যে জাতি আসলে শিক্ষককে এভাবে অবহেলা করে তারা নিজের ভবিষ্যতে নিজে হাতে ধ্বংস করে। এই পরিস্থিতি আমরা মেনে নিব না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা নেই বলেই দেশে সমুদ্র নির্ভর ব্লু ইকোনমি দাঁড়াতে পারেনি। রাজধানী ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। বলেন, শিল্প বর্জ্যে নদী দূষণের ফলে ইলিশ সহ নানা জলজ প্রাণী অস্তিত্ব সংকটে পড়েছে। তিনি জানান, দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভূমি সংকোচনও বেড়েছে। দেশে পর্যটন খাতে দুরবস্থা চিত্র তুলে ধরে বলেন, এ খাতে অনেক সম্ভাবনা থাকলেও পিছিয়ে আছে বাংলাদেশ। নেভিগেশন দি ব্লু ইকোনমি, ওশান রিসোর্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ওই সেমিনারে তিনি আরও বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, বরং নীতি নির্ধারণ ও ব্যবসায় সহযোগিতা করা। পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণ দিয়ে শাখাওয়াত হোসেন বলেন, অনেক দেশে বন্দর ও ট্রেন ব্যবস্থা সরকার পরিচালনা করে না। পলিটিক্যাল উইল, আমাদের রাজনৈতিক উইল নাই। আমরা যে করলাম, ডিক্লেয়ার করলাম সব কিছু, এভরিথিং ইজ ডান ফাইন, তারপরে হোয়াট স্টেপস উই হ্যাভ টেকেন। এ পর্যন্ত আমরা অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে আমরা একটা অ্যানাউন্স করার পরে হইচই পড়ে যায়, সেটা নিয়ে আমরা অত্যন্ত বাহবা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেয়া হচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় এসব করিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির আইনজীবী। আজ পঞ্চম দিনে বিএনপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। পরে রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এস সিদ্দিকী। মঙ্গলবার জামায়াতে ইসলামের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি তার বক্তব্য শেষ করেন।
রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকে ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও ৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম, দুদকের পক্ষে পুতুলের মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া এবং মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে একই মামলার আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আগামী ১ নভেম্বর থেকে একটি এনআইডির বিপরীতে 10টির বেশি সিম থাকলে সেগুলো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। ডিসেম্বরের শেষ নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে। দুপুরে বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আসবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সরকার প্রতি বছর 500 কোটি টাকা রাজস্ব ক্ষতির শিকার হয় অবৈধ ফোনের জন্য। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে NEIR এর মাধ্যমে নকল এবং অবৈধ ফোন ব্যবহার বন্ধ হবে বলেও জানান তিনি। মন্ত্রণালয়ের যে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটি আছে তাদের একটা বড় ধরনের প্রত্যাশা, এবং প্রত্যাশাটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে, এটা চাপ হয়ে গেছে যে আমাদেরকে রীতিমতো সেখানে জবাবদিহি করতে হচ্ছে। কেন আমরা সিম সংখ্যা কমাতে পারছি না, কেন আমরা NEIR অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ যে ইকুইপমেন্ট বলতে আমরা যে হ্যান্ডহেল্ড ডিভাইসটা বুঝি, মুঠোফোনটা যেটা আমরা বাংলায় বলি, সেই ডিভাইসের বৈধতা কেন আমরা আনতে পারছি না। তো এই ধরনের জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কক্সবাজারে টেকনাফে সেন্ট মার্টিন সমুদ্র উপকূল থেকে ট্রলার সহ 7 জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে টেকনাফে কাউখালিয়া ঘাটে ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সীতা নামক এলাকায় মাছ শিকার করছিলেন একটি ট্রলারে কয়েকজন জেলে। গতকাল সন্ধ্যার দিকে উপকূলে ফিরে আসার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিড বোট যোগে বাংলাদেশের জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে 7 জেলে সহ ট্রলারটি নিয়ে যায়। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হচ্ছে। জাতীয় নারী দলের হাই লাইন ডিফেন্স নিয়ে সমালোচনা হলেও নিজ কৌশলে অনড় কোচ পিটার বাটলার সাফ জানিয়ে দিলেন, এটি তার সিস্টেমের অংশ এবং ব্যর্থ হলে দায়টাও মাথা পেতে নিতে চান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের নারী ফুটবল দল ও অনূর্ধ্ব 18 নারী হকি দলকে আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। নারী এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করায় 50 লাখ আর অনূর্ধ্ব 18 নারী এশিয়া কাপ প্রথম অংশগ্রহণ করে ব্রোঞ্জ জেতায় নারী হকি দলকে 21 লাখ টাকা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নারী হকি দলের প্রত্যেককে 95,000 আর ফুটবল দলের প্রত্যেককে 1,61,000 টাকা করে পেয়েছেন। এনসির কাছ থেকে আর্থিক পুরস্কার বুঝে পেলেও বাফুফের ঘোষিত 1.5 কোটি টাকা এখনো বুঝে পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। এটা কেমন লাগার কোনো কিছু নাই, এখানে কিছু বলার নাই। আমরা ফেডারেশনকে বলছি, ফেডারেশন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। আপনার পছন্দ হোক বা না হোক, হাইলাইন ডিফেন্স আমাদের সিস্টেমের অংশ এবং এটাই থাকবে। আমি পরিবর্তন করি কিন্তু মূলধারাটা বদলাই না। দলের সফলতা ব্যর্থতার মতো হাইলাইন ডিফেন্স নিয়েও আমি দায়বদ্ধ। বাংলাদেশ এশিয়া কাপে উঠেছে, সাফ চ্যাম্পিয়ন হয়েছে হাইলাইন ডিফেন্স খেলেই। এই ছিল সন্ধ্যা খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।